নমস্কার সবাইকে। আজ বুধবার, জানুয়ারির 14 তারিখ। তো আজ পবিত্র মকর সংক্রান্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি। ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নেই যেখানে মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু উৎসব, অনুষ্ঠান, নতুন জামা কাপড় এগুলোতে নিয়ে লোকে মেতে ওঠে না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিন, সেটা আধ্যাত্মিকভাবে এবং ধর্মীয় রীতিনীতি বিশ্বাস অনুযায়ী। তো এখন কথা হচ্ছে যে পরিবেশ, পশু পাখি নিয়ে সবসময় আমরা কথা বলি, আলোচনা করি। তো আজ হঠাৎই সেই পথ ছেড়ে কেন এই মকর সংক্রান্তির এই ধর্মীয় প্রেক্ষাপট বা আধ্যাত্মিক যে তাৎপর্য সেটা নিয়ে কেন হঠাৎ আলোচনা করতে বসা। তো কথা হচ্ছে এই মকর সংক্রান্তির সঙ্গেও কিন্তু একটা বন্যপ্রাণ কিন্তু বা পরিবেশের একটা যোগ তো, পরিবেশের সঙ্গে যোগ তো রয়েইছে, সেটা প্রথমে আলোচনা করব। এবং বন্য প্রাণীরও একটা যোগ কিন্তু রয়েছে, সেটা এই আলোচনার শেষে ছোট্ট করে আমরা শুনব। তো প্রথমেই বলি যে দেখুন, তার আগে বলি যে দেখুন, আমাদের ইংরেজি ক্যালেন্ডারের এমন একটা তারিখ আছে যেটা কখনো অপরিবর্তিত হয় না। মানে একটা উৎসব আছে যার সঙ্গে, যেটা কখনো পরিবর্তন হয় না। সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর। দেখবেন 18ই সেপ্টেম্বর কিন্তু প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজা হয়, কোনো এর পরিবর্তন নেই। তো ঠিক একই রকমভাবে 14ই জানুয়ারি কিন্তু মকর সংক্রান্তি। অবশ্য অধিবর্ষ হলে ওই দিনটা একদিন পাল্টে যায়। 14ই জানুয়ারি কিন্তু প্রত্যেক বছর মকর সংক্রান্তি পালিত হয়। প্রথমেই আমাদের এটা জেনে নিতে হবে যে মকর সংক্রান্তি কথাটার মানে ঠিক কী। মকর কথার অর্থ, মকর সাধারণত মকর রাশিকে বোঝায়। যদিও আলোচনার শুরুতে যেটা বললাম যে আমরা একটি প্রাণীকে নিয়ে আলোচনা করব, সেটার সঙ্গে মকরের যোগ রয়েছে, সেটা আলোচনার অন্য দিক। তো মকর বলতে মকর রাশিকেই বোঝাচ্ছে, আর সংক্রান্তি বলতে দিক বা গতি পরিবর্তনকে বোঝায়। আমরা যদি এর কি বলা যেতে পারে পরিবেশ সংক্রান্ত বা পৃথিবীর গতি সংক্রান্ত দিকটা দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখব যে সূর্যের উত্তরায়ণ এবং সূর্যের দক্ষিণায়ন। সূর্যের ঠিক এই দিনে, অর্থাৎ মকর সংক্রান্তির এই নির্দিষ্ট দিনে কিন্তু সূর্যের যে দক্ষিণায়ন কিন্তু শেষ হয়, এবং এই 14ই জানুয়ারি কিন্তু সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এবং সূর্যের এই উত্তরায়ণকে কিন্তু আধ্যাত্মিক প্রেক্ষিতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যেমন এর একটি ধর্মীয় ব্যাখ্যা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই দিনে নাকি ভগবান বিষ্ণু সমস্ত রাক্ষসদেরকে হত্যা করে তাদের দুঃশাসনের অবসান ঘটান, এবং তাদের মস্তক অর্থাৎ মাথাগুলিকে মান্দার পর্বত বলে একটি পর্বত ছিল তার নিচে কিন্তু পুঁতে দেন। তো এইভাবেই তিনি কি বলা যেতে পারে রাক্ষসদের যে অপশাসনকে তিনি শেষ করেছিলেন। আর আরেকটি দিক রয়েছে যেটা মহাভারতের সঙ্গে রিলেটেড। যেমন পিতামহ ভীষ্ম, তিনি কিন্তু শরশয্যায় শায়িত ছিলেন, এবং তিনি কিন্তু তার শেষ নিঃশ্বাসের জন্যে এই সূর্যের উত্তরায়ণের যে দিনটি হবে, অর্থাৎ আজকের এই যে পৌষ সংক্রান্তি, এই দিনের জন্য তিনি কিন্তু অপেক্ষা করছিলেন, এবং এই দিনেই কিন্তু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এবং আধ্যাত্মিকভাবে এটা এই অর্থে গুরুত্বপূর্ণ, এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আর আর একটি আধ্যাত্মিক ব্যাখ্যা কিন্তু এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে রয়েছে। তো ধর্মীয় বিশ্বাসে এটা মনে করা হয় যে ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। তো ভগীরথ তিনি তপস্যা শুরু করেন, তার 60,000 পূর্বপুরুষের মোক্ষ লাভের জন্য তিনি তপস্যা করছিলেন। তো তিনি বিষ্ণুর এবং ব্রহ্মার কাছে এই প্রার্থনা করছিলেন। এমনই তপস্যা তাঁর যে তাতে কিন্তু ব্রহ্মা এবং বিষ্ণু তাঁর সেই তপস্যায় সাড়া দেন, এবং
তারা বলেন যে মোক্ষ লাভের জন্য কিন্তু গঙ্গাকে এই মর্তে নিয়ে আসতে হবে। কিন্তু তার তপস্যায় তুষ্ট হয়ে কিন্তু ব্রহ্মা এবং বিষ্ণু এক সময় কিন্তু আর মানে মুখ ঘুরিয়ে থাকতে পারেননি। তারা ভগীরথকে এই বর দেন যে সে তিনি গঙ্গাকে এই মর্তে নিয়ে আসতে পারবেন। তো সেই অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে সাগর সঙ্গমে কিন্তু লাখো লাখো পুণ্যার্থী এই পবিত্র দিনে কিন্তু প্রত্যেক বছর স্নান সারেন তাদের বিশ্বাস অনুযায়ী। এবং যে কথা বলছিলাম যে সেই কারণে গঙ্গার কিন্তু আরেকটি নাম কিন্তু ভগীরথ গঙ্গাকে এই মর্তে এনেছিলেন বলে গঙ্গাকে ভাগীরথী নদীও কিন্তু বলা হয়। তো এই বিষয়গুলো কিন্তু মকর সংক্রান্তির সঙ্গে জড়িয়ে রয়েছে। তো আর যেটা কি না, সূর্যের যখন দক্ষিণায়নের শেষ হয়ে উত্তরায়ণ শুরু হচ্ছে তখন কিন্তু ছোট দিনকে আমরা কিন্তু বিদায় জানাচ্ছি। অর্থাৎ দিনের দিনমান কিন্তু এই আজ থেকে অর্থাৎ 14ই জানুয়ারি থেকে কিন্তু আস্তে 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 করে কিন্তু বাড়তে থাকবে। তো সেটা সেই অর্থে। এবং বসন্তের শুরু, বসন্তের ছোট ছোট যে আভাসগুলো আসতে শুরু করবে প্রকৃতিতে, গাছে, কি বলা যেতে পারে, আকাশে, মেঘে থেকে শুরু করে প্রকৃতিতে ফুল লতা পাতায় শীতের শীত হয়তো চলে যাবে না, কিন্তু আস্তে আস্তে করে বসন্তের আগমনের সূচনা যেন হয় এই দিনে। তো সেই অর্থে সারা ভারতবর্ষের বুকে কিন্তু বিভিন্ন জনজাতির থেকে শুরু করে বিভিন্ন মানুষেরা, যেমন পোঙ্গল উৎসব দক্ষিণের, তারপর আসামের বিহু, আসামি বিহু যেটা, তারপর বিহারে খিচুড়ি উৎসব, গুজরাটে ঘুড়ি উৎসব। তো এরকম নানান উৎসব। গুজরাটে যেমন গুজরাট বা পশ্চিম ভারতের যে রাজ্যগুলো সেগুলোতে ঘুড়ি ওড়ানোর চল আছে মকর সংক্রান্তিতে। আকাশ কিন্তু রঙে রঙে কিন্তু ছেয়ে যায় ঘুড়ির রঙে। যদিও আমরা পরিবেশপ্রেমী বা পশুপ্রেমী সংস্থা হিসেবে বা আমরা যারা পশু পাখিদের ভালোবাসি, যদিও আমরা এই ঘুড়ি ওড়ানোর একদমই বিপক্ষে। কেননা এই ঘুড়ির যে মাঞ্জা দেওয়া সুতোতে কিন্তু, লাটাইয়ের সুতোতে কিন্তু প্রচুর পাখিরা কিন্তু মারা পড়ে। তো সে যাই হোক, দীর্ঘদিনের সংস্কৃতি ভারতবর্ষের। তারপর এই দিনে নতুন যে নলেন গুড়ের যে গন্ধ, পিঠে পুলি, তারপর আমাদের তিলের নাড়ু। তো তিলের নাড়ুর আবার একটি ব্যাখ্যা রয়েছে যে এই শীতের সময় কি হয়, আমাদের শরীরে উষ্ণতা এবং ক্যালোরির প্রয়োজন হয়, এবং তিলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যালোরি রয়েছে। হুম তো এগুলো এগুলো খাদ্য সংক্রান্ত ব্যাখ্যা। তো আমরা যদি মানে রয়েছে এই ঋতুভিত্তিক বিভিন্ন খাদ্যের যে সঙ্গে যে আমাদের সংস্কৃতির যে মানে একটা বিজ্ঞানসম্মত বা যুক্তি ভিত্তিক যে ব্যাখ্যাগুলো সেগুলো কিন্তু রয়েছে। তো এই মকর সংক্রান্তিতে সেটা যদি আমরা বাদই দিই, তো মকর সংক্রান্তিতে কিন্তু আমরা দেখব যে নতুন গুড়, পিঠে পায়েস পুলির গন্ধে কিন্তু প্রত্যেক ঘর কিন্তু ম ম করে। তারপর আমাদের এই পশ্চিমবঙ্গের আমাদের বনাই পূজা, বিশেষ করে আমাদের যে আরও বাংলার যে জেলাগুলো রয়েছে, কলকাতা, হাওড়া, মেদিনীপুর, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে তো খুব বেশি করেই হয়। আমি একটা সময় ওখানে ছিলাম। তো বনাই পূজা, বনি পূজাও বলে আমাদের মেদিনীপুরের লোকেরা। তো মায়েরা, মেয়েরা, গৃহবধূরা কিন্তু সুন্দর করে, এবং এখানে মনে রাখতে হবে যে আমাদের ব্রিটিশরা, এমনকি মুঘলরা আসার আগেও কিন্তু এই উৎসবগুলো কিন্তু ভারতীয় সংস্কৃতির সঙ্গে কিন্তু অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়েছিল। তো এই যে পিঠে পুলি, এটা কিন্তু ফসলের এক ধরনের উদযাপন। কৃষকেরা প্রচুর বা প্রাচুর্যময় ফসল তারা ঘরে আনে। হ্যাঁ, প্রচুর ফল ফলতো এক সময়, এখনো ফলে। তো সেই ফসলকে একটা উদযাপনের দিনও হলো কিন্তু এই মকর সংক্রান্তি। তো সেই গৃহদেবতাকে নিবেদন করা। তো তারপর টুসু পরব, এগুলো তো পরপর করে আসবেই। তো এরকম নানান সংস্কৃতি এক মেলবন্ধন কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হয় এই মকর সংক্রান্তিতে। তো তাহলে এর আধ্যাত্মিক ব্যাখ্যা যেমন রয়েছে, যারা বিশ্বাস করেন তারা করেন, আর একই সাথে এর পরিবেশগত
উম, অবস্থানগত মানে সূর্যের অবস্থানগত পরিবেশগত নানান দিকগুলো কিন্তু এই মকর সংক্রান্তির সঙ্গে জড়িয়ে রয়েছে। মকর সংক্রান্তির এই দিনের সঙ্গে একটি বিশেষ বন্যপ্রাণীর কিন্তু যোগ রয়েছে, এটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম। তো সেই বিষয়টা ঠিক কি? তো আমি একটু আগেই বলছিলাম যে এই মকর সংক্রান্তির দিনের সঙ্গে যে আধ্যাত্মিক বিষয়গুলো জড়িয়ে রয়েছে তার মধ্যে একটি হলো ভগীরথের স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে আনয়ন বা নিয়ে আসা। তো আমরা পশ্চিমবঙ্গের যে অঞ্চলটাতে বাস করি, যেমন উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, তো এই জেলাগুলোতে কিন্তু কি বলা যেতে পারে, মৎস্যজীবীরা গঙ্গা মায়ের পুজো করেন। তো এই গঙ্গা মায়ের সঙ্গে মকরের কি যোগ? দেখুন, এর আগে আমি বনাই বা বনি পুজোর কথা বলছিলাম। তো বনাই বা বনি পুজো কি না, বাস্তু দেবতার পুজো, এবং বাস্তু দেবতার সঙ্গে মা লক্ষ্মীর কিন্তু একটি যোগ রয়েছে। এই দেখবেন এই পৌষ এবং মাঘ মাস জুড়ে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এদিকে মানে এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে প্রত্যেক বৃহস্পতিবার। তো মা লক্ষ্মী হচ্ছেন বাস্তু দেবতা হিসেবে মা লক্ষ্মীকে পুজো করেন। আর যারা মৎস্যজীবী তারা কিন্তু গঙ্গার পুজো করেন। এই মকর হচ্ছে শুশুককে বোঝায়, শুশুক, জলজ প্রাণী শুশুক। এবং ব্যাখ্যা বলছে, যারা চর্চা করেন এটা বলছেন যে এই শুশুক পরবর্তীতে কুমিরে পরিবর্তন হয়েছে। তো এই পোস্টের ইনবক্সে একটি ছবি আমি দেব, সেখানে আপনারা দেখবেন যে কিভাবে সেই ছবিটি স্পষ্টভাবে বুঝিয়ে দেবে যে মা গঙ্গার বাহন হিসেবে কিভাবে শুশুককে এবং পরবর্তীতে যেটা পরিবর্তিত হয়ে কুমিরকে বোঝাচ্ছে। তো এই কুমিরকে বলা হচ্ছে মকর। শুশুক শুশুক হচ্ছে মকর, সেখান থেকে কুমির। তো এই কুমিরের কিন্তু আবার একটি অন্য ব্যাখ্যা আছে। তার আগে এই গৃহদেবতার পুজো নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখি যে প্রত্যেক বৃহস্পতিবারে পৌষ এবং মাঘ মাসে পুজো করতে 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 একদম মাঘ মাসের যে সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তিতে কিন্তু একটি বিশেষ পুজো এই সমস্ত এলাকাতে হয়, যেটাকে বলা হয় বনাই পুজো বা বনি পুজো। তো এখানে কৃষিকাজের সঙ্গে জড়িত যে সমস্ত অস্ত্রশস্ত্র, যেমন দা, কোদাল, তারপর ধামা, ধামা বলা হয় বেতের তৈরি যে ঝুড়ি, আনুষঙ্গিক কুড়ুল, এগুলোকেও কিন্তু এই দিনে ধুয়ে মুছে গঙ্গা জলে পবিত্র করে এক জায়গায় সাজানো হয়। নতুন তুলে আনা ফসল মানে ধানকে ছোট্ট করে আঁটি বেঁধে দু তিনটে, সেগুলোর অন্য ব্যাখ্যা আছে, তো সেগুলোকে রেখে ওই শস্যকে পুজো করা, তার আনুষঙ্গিক যে যন্ত্রপাতি সেগুলোকে পুজো করা, সেগুলোকে সম্মান দেওয়া, সেটার রীতি কিন্তু রয়েছে। এবং মা এবং আমাদের যে মেয়েরা, গ্রামের গৃহবধূরা, তারা কিন্তু চাল বেটে জল চালকে গুলিয়ে কিন্তু তারা নকশা দেন, তার উপর সিঁদুর দিয়ে কিন্তু পবিত্র আলপনা আঁকেন। তো এগুলো কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে রয়েছে। তো এই বাস্তু দেবতা হিসেবে লক্ষ্মীকে পুজো করা হয় কিন্তু এই বিশেষ দিনে। এবং মকরের সঙ্গে কিভাবে বা শুশুকের সঙ্গে কিভাবে রিলেটেড না, ওই বাস্তু দেবতা নাকি এই ব্যাখ্যাতেও বলা হয় যে বাস্তু দেবতার অর্থাৎ মা লক্ষ্মী এবং মা গঙ্গা তারা কিন্তু একই, এবং তার বাহন হিসেবে কিন্তু ওই শুশুক বা কুমির। কিছু কিছু জায়গাতে এখনও কিন্তু এই পুজোর চল অনেকটাই উঠে গেছে ওই মা গঙ্গার ওই যে কুমিরের যে বাহন। তবে একটা জিনিস কি, আমাদের এগুলোতেও অনেক গঙ্গা পূজা হয় সামুদ্রিক এলাকাতে, বিভিন্ন মৎস্য ঘটিতে, বিভিন্ন ক্লাবে, এমনকি সমুদ্র উপকূলবর্তী অনেক ক্লাব রয়েছে, বা বিশেষ করে মৎস্যজীবীরা তারা মা গঙ্গার পুজো করেন। সেখানে যদি আমরা দেখি মা গঙ্গার বাহন হিসেবে কিন্তু কোথাও কুমির, কোথাও বড় হাঁস, তো এই জিনিসগুলো রয়েছে। তো সেখানে কিন্তু এই কুমিরকে কিন্তু মানে মা গঙ্গার বাহন হিসেবে কুমিরকে বধ করা হয়। বিষয়টি কীরকম না,
কুমিরকে সেটা মা গঙ্গার বাহন হিসেবে থাকে, কিন্তু মাটির একটি কুমির কিন্তু তৈরি করা হয় এবং সেই কুমিরের উপরে তারা কিন্তু ফুল, নৈবেদ্য, তারপর আপনার ধূপ এগুলো দিয়ে মায়ের বাহন হিসেবে সেটাকে তারা কিন্তু প্রথমে পুজো করেন। তারপরে এটির প্রতীকী বলি হয়, এই মাটির যে কুমিরের প্রতীকী বলি হয়। তো কেন না, তারা বিশ্বাস করতেন যে এই কুমির হচ্ছে আমাদের মধ্যেকার থাকা মানব প্রবৃত্তির, অর্থাৎ মানুষের মনের যে খারাপ দিকগুলো তার প্রতীক। তো মা গঙ্গা কি করেন, বা মা লক্ষ্মী, মা গঙ্গা মা লক্ষ্মী একই, মানে বিশ্বাস অনুযায়ী যেভাবে মৎস্যজীবীরা এবং আমাদের এলাকার মায়ের মানুষেরা যেভাবে বিশ্বাস করতেন বা এখনও করেন, তো সেই কুমিরকে মা গঙ্গা কি করেন বা মা লক্ষ্মী তার যারা উপাসক তাদের হাতে ছেড়ে দেন। এবং এটা যেটা বলছিলাম আমি, যে এটা হচ্ছে মানব মনের যে কুপ্রবৃত্তির প্রতীক, তো সেটিকে প্রতীকী বলি করা হয়, অর্থাৎ আমাদের মনের মধ্যেকার যে খারাপ দিকগুলো সেগুলোকে আমরা যাতে বিসর্জন দিতে পারি, সেগুলোকে আমরা যাতে নষ্ট করে ফেলতে পারি, সেই প্রতীকী অর্থে কিন্তু এই কুমিরের বলি করা হয়। প্রতীকী বলি, একদম কুমিরকে নিশ্চিতভাবে বলি দেওয়া নয়, তো প্রতীকী বলি দেওয়া হয় মাটির কুমিরের। তো এই জিনিসটি কিন্তু, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই বনি পূজা বা মা মনসার বাহন হিসেবে কুমিরের বলি, এগুলো কিন্তু এই মকর সংক্রান্তি পরবেই বা এই উপলক্ষেই কিন্তু সংগঠিত হয়ে থাকে। তো এটাই মোটামুটি আমাদের মকর সংক্রান্তিকে ঘিরে আমাদের যে লোকগাথা, আমাদের যে সংস্কৃতি বা এর যে সূর্যের যে গতি সংক্রান্ত ব্যাখ্যা, এগুলো নিয়েই আজকের আলোচনা। তো সবাই ভালো থাকুন। আমরা নিশ্চিতভাবে আমাদের যে উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে এভাবে কীভাবে প্রকৃতি ও পরিবেশগত বা বন্য প্রাণী পশু পাখির বিষয়গুলো জড়িয়ে রয়েছে সেগুলো বিভিন্ন সময় আমরা আলোচনা করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।